বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইনে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি নিচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমার দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা নিয়ে। আশা করি তোমরা সকলে আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের যে পাঠের আমার যে আলোচ্য বিষয়গুলো সেটি আমি বোর্ডে লিখেছি, তারপরেও আমরা এর বাইরেও আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, দশম অধ্যায় পড়তে গেলে আমাকে যে জিনিসটি পূর্বে জানতে হবে সে জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা বোর্ডের দিকে চলে যাই বা আজকে ক্লাসে আমরা চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, দশম অধ্যায় যদি আমি করতে যাই, শুরুতে আমাকে যে জিনিসটা আমার দরকার সেটি হচ্ছে ভূরেখা। আমরা কি জানবো বলো তো? ভূরেখা। সুপ্রিয় শিক্ষার্থী, ভূরেখা বলতে আমরা কি বুঝি বা ভূরেখাটা দেখতে কেমন? তাহলে ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো সরল রেখা ভূরেখা। অর্থাৎ ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো সরল রেখা হচ্ছে আমার কি রেখা? আমরা বলতে পারি এই যে ভূমির তলে, এটা হচ্ছে ভূমি, এই ভূমির তলে অবস্থিত যে রেখাটি, যে সরলরেখাটি, সেটাই হচ্ছে কি রেখা? ভূরেখা। অনেক সময় এমসিকিউ প্রশ্ন হয়, ভূরেখার অপর নাম কি? ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। ভূরেখার অপর নাম কি বলো? শয়ন রেখা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাকে প্রশ্ন করি তাহলে অবশ্যই উত্তর দিতে পারবা। যদি বলি তোমাকে ভূরেখা কি, অর্থাৎ ভূতলে বা ভূমিতে অবস্থিত যে কোনো সরল রেখা হচ্ছে আমার কি রেখা? ভূরেখা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর উলম্ব রেখা। কি রেখা বলো? উলম্ব। উলম্ব রেখার আরেকটা নাম আছে। উলম্ব রেখার আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে খাড়া রেখা। উলম্ব রেখার অপর নাম কি বলো? খাড়া রেখা। তাহলে উলম্ব রেখা যদি আমি বলি, ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা হচ্ছে উলম্ব রেখা। তাহলে ভূমিতলের উপর, এটা হচ্ছে আমার ভূমিতল ছিল, এই রেখাটা হচ্ছে ভূমিতল। এই ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা, লম্ব বলতে এই ভূমিতলের উপর যে কোনো একটা লম্ব যদি আমরা আঁকি, আমরা লক্ষ্য করো, ভূতলের উপর যদি আমরা একটা লম্ব আঁকি, ভূতলের উপর যদি আমরা একটা লম্ব রাখি, এই রেখাটাই হচ্ছে আমার, এই রেখাটাই হচ্ছে উলম্ব রেখা বা খাড়া রেখা। তাহলে আমি যদি চিহ্নিত করি, তাহলে এ বি সি, তাহলে এ বি হচ্ছে আমার উলম্ব রেখা। তাহলে এ বি রেখার নাম কি বলো? উলম্ব রেখা বা খাড়া রেখা। আর বিসি যদি বলি, বিসিটা হচ্ছে আমার শয়ন রেখা বা ভূ রেখা। শয়ন রেখা বা কি রেখা বলো? ভূ রেখা। তাহলে আমি এখানে দুটো জিনিস জানলাম, কিন্তু একটা হচ্ছে শয়ন রেখা বা ভূ রেখা, আরেকটি হচ্ছে কি বলো? উলম্ব রেখা বা খাড়া রেখা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা শয়ন রেখা কি বলতে পারবো, উলম্ব রেখা কি সেটা আমরা অবশ্যই বলতে পারবো। তারপরে হচ্ছে উলম্ব তল। কি তল বলো? উলম্ব তল। লম্বভাবে পরস্পর ছেদে ভূরেখা ও উলম্ব রেখা একটি তল নির্দিষ্ট করলে সেই তলই হচ্ছে কি তল? উলম্ব তল। আবার বলছি, লম্বভাবে পরস্পর ছেদে, লম্বভাবে পরস্পর ছেদে ভূরেখা ও উলম্ব রেখা, এই যে ভূরেখা আর এটা হচ্ছে কি বলো? উলম্ব রেখা, একটি তল নির্দিষ্ট করে সে তলই হচ্ছে কি তল? আমরা বলবো উলম্ব তল। এটি আমার কি তল বলতে পারি? আমরা উলম্ব তল। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বললাম কি তোমাদের, লম্বভাবে পরস্পর ছেদী ভূরেখা ও উলম্ব রেখা একটি তল নির্দিষ্ট করে সে তলই হচ্ছে আমার কি তল? উলম্ব তল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর আমরা এই অধ্যায়ের যে জিনিসটি নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং পরীক্ষায় অনেক সময় সংজ্ঞা হিসাবে আসে, সেটি হচ্ছে উন্নতি কোণ বা অবনতি কোণ। আমরা আজকে শিখব উন্নতি কোণ কি বা অবনতি কোণ কি। সুপ্রিয় শিক্ষার্থী,
উন্নতি কোণ, উন্নতি কোণ হচ্ছে ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। অর্থাৎ ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা যদি ভূ রেখা হয়, এই রেখার উপরে যে কোণ উৎপন্ন করলো এই কোণটা কি বলবো আমরা? মনে করো এটা এ বি সি, চিত্রে এ বি সি কোণ, এই কোণটা কি বলবো আমরা? কি কোণ? উন্নতি কোণ। অনেক গুরুত্বপূর্ণ সুপ্রিয় শিক্ষার্থী। আমরা যদি সহজ করে বলি, ভূরেখার উপরে, ভূরেখার উপরে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটাই হচ্ছে উন্নতি কোণ। আমি সংজ্ঞাটা আবারও বলছি, ভূতলের উপরে কোনো বিন্দু, ভূতলের উপরে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে উন্নতি কোণ কি? আমরা কিন্তু উন্নতি কোণ সম্পর্কে ভালো একটা আমাদের কনসেপ্ট হয়ে গেল। এবার আমরা জানবো অবনতি কোণ। উন্নতি হচ্ছে উপরে, অবনতি মানে কি? নিচে। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী, অবনতি কোণ কি? অবনতি কোণ হচ্ছে, লক্ষ্য করো, ভূতলের সমান্তরাল রেখার নিচে, ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? অবনতি কোণ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। তাহলে ভূতলের সমান্তরাল রেখা যদি আমরা এটাকে চিন্তা করি, এই রেখার নিচে বলতে মনে করে এবিসি, এটা ডি দিলাম, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটাই হচ্ছে আমার কি কোণ? অবনতি কোণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অবনতি কোণ আমরা বলতে পারি এ বি ডি। এই এ বি ডি কোণটাই কি কোণ বলতো? অবনতি কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, অবনতি কোণ বলতে আমরা কি বুঝবো? ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি কোণ বলে? অবনতি কোণ বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠ থেকে যে জিনিসগুলো শিখলাম বা আমার বোর্ডের যে অংশটুকু লেখা ছিল, ভূরেখা ছিল, ভূরেখা হচ্ছে ভূমির সমান্তরাল রেখার সাথে, ভূরেখা হচ্ছে ভূমিতে যে রেখাটা থাকবে সেই রেখাটাকে বলবো আমরা কি বলো? ভূরেখা। আর উলম্ব রেখা ভূমিতলের উপর লম্ব বা ভূমিতলের উপর লম্বালম্বী যে রেখাটা থাকে সেটা কি বা লম্বকে আমরা বলবো কি রেখা? উলম্ব রেখা। তারপরে আমরা জানলাম উলম্ব তল, তারপরে জানলাম আমরা উন্নতি কোণ। উন্নতি কোণ হচ্ছে ভূমির সমান্তরাল রেখার উপরে যে কোণ সেই কোণ কি হচ্ছে? উন্নতি কোণ। আর অবনতি কোণ হচ্ছে ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাই হচ্ছে আমার কি কোণ? অবনতি কোণ। সুপ্রিয় শিক্ষার্থী, এছাড়াও আমাদের আজকে ক্লাস থেকে আমরা শিখব, আমরা যদি তোমার পরীক্ষায় প্রশ্নে যে এক্সারসাইজগুলো আমরা করব, অনেক সময় লেখা কোণগুলো দেওয়া থাকবে, 30 ডিগ্রি কোণ আঁকো, 45 ডিগ্রি কোণ আঁকো, 60 ডিগ্রি কোণ আঁকো। তাহলে আমরা তো এটা সাদা দিয়ে বা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কিন্তু মেপে আঁকতে পারবো না। এটা আমাদের আঁকার জন্য একটু কৌশল আছে, যে কৌশলটি আমরা অবলম্বন করব, সেই কৌশলগুলো আমরা একটু আলোচনা করব, লক্ষ্য করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে জিনিসটা এখন শিখবো, 30 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো, 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, তারপরে আমরা আঁকবো 60 ডিগ্রি কোণ। আমরা সাদা ব্যতীত আনুমানিক যেন একটা চিত্র হয় সেটা আমরা কিভাবে আঁকবো, লক্ষ্য করো। সেই জিনিসটা হচ্ছে 30 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য 30 ডিগ্রি কোণ যদি তোমাকে আঁকতে বলে, তোমাকে এই কাজটি অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে ভূমি লম্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, 30 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমার ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। তাহলে দেখো, আমরা যখনই আমার প্রশ্নে থাকবে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাহলে আমরা কি করব? ভূমিটা বড় করে আঁকবো,
লম্বটা কি করে আঁকবো ছোট। তাহলে অনেক সময় এমসিকিউ কিন্তু হয় 3D অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি প্রযোজ্য। তাহলে আমরা বলবো ভূমি বড় লম্ব ছোট। আমরা যদি একটি চিত্র আঁকি লক্ষ্য করো, এই যে একটা চিত্র সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, তাহলে দেখো তো এই যে কোণটা অঙ্কন করলাম এ বি সি, এই কোণটাকে আমরা বলবো 30 ডিগ্রি কোণ। কেননা এখানে ভূমি বড় লম্ব ছোট। তাহলে 30 ডিগ্রি কোণ অঙ্কনের শর্ত কি হবে? ভূমি বড় হবে, লম্ব হবে কি বলো ছোট। এরপর আমরা শিখবো আজকে, সেটি হচ্ছে 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য 45 ডিগ্রি কোণ যদি আঁকতে বলে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, ভূমি লম্ব, ভূমি আর লম্ব সমান করে আঁকবো। তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা কি করব? ভূমি আর লম্ব কি করব? সমান আঁকবো। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি বলো ভূমি। তাহলে লম্ব আর ভূমি কি হবে আমার? লম্ব আর ভূমি যদি সমান হয় তাহলে এ বি সি। তাহলে 45 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে আমরা লম্ব আর ভূমি কি হবে? এই ভূমি আর লম্ব কি হতে হবে? সমান যদি হয় তাহলে আমরা বলবো এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কি হবে? লম্ব হবে আর লম্ব আর ভূমি এই দুইটা কি হবে? সমান হবে। লম্ব আর ভূমি কি হবে? সমান। এরপর আমরা জানবো 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য ভূমি লম্ব। 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক হবে, দেখো 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব কি হবে? বড় হবে, ভূমি হবে ছোট। ছোট শিক্ষার্থী লক্ষ্য করো, এ বি সি এই কোণটাকে আমরা বলবো 60 ডিগ্রি। কারণ 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি হবে কি ছোট, লম্ব হবে বড়। ভূমি ছোট, লম্ব বড়। তাহলে আমি লিখেছি কি 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি হবে কি ছোট, লম্ব হবে বড়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারো যদি বলি 3D কোণ আঁকতে বললে ভূমি হবে বড়, লম্ব হবে ছোট। 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি আর লম্ব কি হবে? সমান হবে। 60 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে ভূমি লম্ব, ভূমি আর লম্বের মধ্যে আমার কি হবে? লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। এরপর আরো কিছু ত্রিকোণমিতিক আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা তোমাদের আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো অবশ্যই আমরা জানবো। এই সূত্রগুলো অবশ্যই আমাদের কি হবে? এখন আমার প্রয়োগ হবে। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা সূত্রগুণের ক্ষেত্রে সূত্রগুলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা পড়েছিলাম সেই সূত্রগুলি দেখো তো আমরা এই সূত্রগুলো জানি কিনা। tan থিটা সরি tan আগে না লিখি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি বলো? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। আমরা মনে রাখার জন্য তোমাদের একটা টিপস বলেছিলাম, সেটা কি বলো তো? বলেছিলাম সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। ওকে আমরা কি বুঝি? সাগরে লবণ আছে এর অর্থ হচ্ছে সাগর বলতে আমরা বুঝি সাইন, লবণ অর্থ হচ্ছে লম্ব, আছে মানে কি বলো? অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি বলো? লম্ব বাই অতিভুজ। এরপর লাগবে আমার সাইনের বিপরীত কি? আমরা কোসেক থিটা আমরা লিখে দেই, এর বিপরীত হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি? লম্ব। সাইন শিখলে কিন্তু আমরা কোসেকটা এমনিতেই পেয়ে গেলাম। এরপর আমরা শিখব হচ্ছে cos থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এই সূত্রটা আমরা জানি, কবরে ভয় আছে,
কোথায় ভয় আছে বলো? কবরে ভয়। কবর বলতে কস, ভয় অর্থ ভূমি, আছে অর্থ অতিভুজ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। এবার cos এর বিপরীত কি বলো তো? sec থিটা। অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আরেকটা বাকি আছে আমার tan থিটা সমান লম্ব বাই ভূমি। এটা মনে রাখার জন্য বলেছিলাম টেরা লম্বা ভুল। টেরা লম্বা কি বলো? tan থিটা সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভুল। tan এর বিপরীত কি বলো তো? cot থিটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে আমরা যে ক্লাসগুলি নিলাম অবশ্যই তোমরা সকলে বুঝতে পেরেছো। এই সূত্রগুলো সম্পর্কে আমাদের 9 থেকে ধারণা আছে, বা 9 এর শুরু থেকে আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এই জন্য এই সূত্রগুলো নিয়ে আর এত কথা বললাম না। আশা করি আজকে যে ক্লাসটুকু আমরা দশম অধ্যায়ের উপর যে আলোচনাটুকু ছিল আমরা সম্পূর্ণ আলোচনায় আমরা করেছি। আগামী ক্লাস থেকে অবশ্যই আমরা এই অধ্যায়ের উপর যে এক্সারসাইজ অঙ্কগুলো আছে অবশ্যই আমরা সেটা সমাধান করব। অবশ্যই তোমাদের কাছে যে কথাটি আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের অনলাইনে যে ক্লাসগুলি আমরা দিচ্ছি অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখবা। ক্লাসগুলি দেখলে অবশ্যই তোমরা অনেক উপকৃত হবা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।